আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা ভীষণ পরিচিত এবং বহুল ব্যবহৃত একটি চিকিৎসা সামগ্রীর ক্লিনিক্যাল মনোগ্রাফ নিয়ে একেবারে গভীরে যাব। ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের তৈরি লিয়াজল 0.05% নাকের স্প্রে, যার মূল উপাদান হল অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক আর জেনে নেওয়া যাক এই স্প্রেটির কার্যকারিতা, ব্যবহারবিধি ও এর পেছনের বিজ্ঞানের খুঁটিনাটি। এই ওষুধটির ক্লিনিক্যাল উপকারিতা আর কঠোর নিরাপত্তার সীমারেখাগুলো খুব সহজে বোঝার জন্য আমরা পুরো বিশ্লেষণটিকে 5টি ছোট ছোট ধাপে ভাগ করে নিয়েছি। পরিচিতি থেকে শুরু করে বিজ্ঞান, ব্যবহারের নিয়ম, জরুরি নিরাপত্তা এবং সবশেষে সতর্কতা নিয়ে আমরা ধাপে ধাপে এগোব। প্রথমেই চলুন 1 নম্বর ধাপে এই স্প্রেটির সাধারণ পরিচিতিটা একটু ঝালিয়ে নেওয়া যাক। এই ওষুধটির সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি হল এর সহজলভ্যতা আর দাম। একটা 200 মিলিলিটার স্প্রে বোতলের দাম কিন্তু ঠিক 100 টাকা। ভাবুন তো, চিকিৎসা বিজ্ঞানের এত দারুণ আর কার্যকরী একটা ওষুধ এতটা সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে, যা দ্রুত উপশম নিশ্চিত করতে বিশাল একটা ভূমিকা রাখছে। দাম সাশ্রয়ী হলে কি হবে? এর ব্যবহার কিন্তু বেশ বহুমুখী। সাধারণ সর্দি বা অ্যালার্জির পাশাপাশি অ্যাকিউট বা ক্রনিক রাইনাইটিস, সাইনোসাইটিস, এমনকি নাক দিয়ে রক্ত পড়া বা এপিস্ট্যাক্সিস বন্ধ করতেও এটা দারুণ কাজ করে। আর আরেকটা চমৎকার তথ্য হল, মধ্যকর্ণে সংক্রমণ বা ওটাইটিস মিডিয়াতে এটি বেশ কার্যকর একটি ডিকনজেস্ট্যান্ট হিসেবেও ব্যবহৃত হয়। এবার আসি আমাদের দ্বিতীয় ধাপে, উপশমের বিজ্ঞান। দেখা যাক এই তরল ওষুধটি ঠিক কিভাবে কাজ করে। অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড জিনিসটা আসলে একটা সিম্প্যাথোমাইমেটিক অ্যামিন। নামটা শুনতে বেশ খটমটে লাগলেও এর কাজটা কিন্তু বেশ সোজা। এটি মূলত আমাদের শরীরের আলফা অ্যাড্রেনোসেপ্টরগুলোকে সরাসরি উদ্দীপ্ত করে, আর নাকের ভেতরের মিউকোসায় স্প্রে করা মাত্রই এটা ম্যাজিকের মতো কাজ শুরু করে দেয় এবং এর প্রভাবও থাকে বেশ দীর্ঘক্ষণ। এখানেই হচ্ছে আসল ফার্মাকোলজিক্যাল ম্যাজিক। নাকের ভেতরে স্প্রে করার সাথে সাথেই এটি ধমনী বা রক্তনালীগুলোকে একেবারে সংকুচিত করে ফেলে, ফলে সেখানে রক্ত প্রবাহ কমে যায় আর ফুলে থাকা টিস্যু বা মিউকোজা শারীরিকভাবেই ছোট হয়ে আসে। ব্যাস, সাথে সাথেই বন্ধ হয়ে থাকা শ্বাসনালী খুলে যায়। ফার্মাকোলজির এত দ্রুত আর কার্যকর একটা প্রয়োগ সত্যিই অবাক করার মতো। বিজ্ঞান তো জানা হলো, এবার 3 নম্বর ধাপে আমরা দেখব এর সঠিক মাত্রা আর ব্যবহারের একেবারে নিখুঁত নিয়মকানুন। বয়সের ওপর ভিত্তি করে এর নিয়মে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। 6 বছর বা তার বেশি বয়সীদের জন্য দিনে 2 বার প্রতি নাকের ছিদ্রে 2 থেকে 3টি স্প্রে ব্যবহার করতে বলা হয়। কিন্তু ডান দিকের নিয়মটা একটু খেয়াল করুন। 6 বছরের কম বয়সী শিশুদের জন্য এই স্প্রে ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। তাদের জন্য নির্দিষ্ট ও অপেক্ষাকৃত কম ঘনত্বের নাসাল ড্রপ ব্যবহার করতে হবে, স্প্রে কোনোভাবেই নয়। স্প্রেটা সঠিকভাবে প্রয়োগ করার একটা খুব নির্দিষ্ট কৌশল আছে। প্রথমে বোতলটা হালকাভাবে ঝাঁকিয়ে নিতে হবে, এরপর মাথাটা সামান্য সামনে ঝুঁকিয়ে নাকের ভেতর অ্যাপ্লিকেটরটা ঢোকাতে হবে। এখানে সবচেয়ে ক্রুশাল পার্টটা হলো, ঠিক যখন বোতলে চাপ দেওয়া হবে তখন নাক দিয়ে শ্বাস ভেতরে টানতে হবে আর শ্বাসটা ছাড়তে হবে মুখ দিয়ে। ব্যাপারটা ভীষণ সিম্পল, কিন্তু কাজ করার জন্য ভীষণ জরুরি। আর হ্যাঁ, স্বাস্থ্যবিধি বজায় রাখতে সপ্তাহে অন্তত একবার স্প্রেয়ের বোতলটা পরিষ্কার করা কিন্তু মাস্ট। ডাস্ট কভার আর অ্যাপ্লিকেটর খুলে কুসুম গরম পানিতে ধুয়ে নিতে হবে। তবে এখানে একটা বড় সতর্কতা আছে, কোনোভাবেই হেয়ার ড্রায়ার বা অন্য কোনো কৃত্রিম তাপ দিয়ে এটা শুকানো যাবে না। স্বাভাবিক বাতাসে শুকাতে দিতে হবে। অতিরিক্ত তাপে প্লাস্টিকের সূক্ষ্ম যন্ত্রাংশ গলে গেলে স্প্রের কার্যকারিতাই নষ্ট হয়ে যেতে পারে। এরপর 4 নম্বর বিভাগ, জরুরি নিরাপত্তা। কখন এবং কাদের জন্য এই ওষুধটি বিপজ্জনক হতে পারে সেটা জানা ভীষণ দরকার। যাদের কার্ডিওভ্যাসকুলার ডিজিজ বা হৃদরোগ আছে, কিংবা হাইপারথাইরয়েডিজম, প্রস্টেট বড় হয়ে যাওয়ার সমস্যা বা অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, তাদের জন্য লিয়াজল স্প্রে একেবারেই নিষিদ্ধ। পাশাপাশি এই স্প্রের যে কোনো উপাদানে যদি অ্যালার্জি থাকে, তবে এটা থেকে শত হাত দূরে থাকাই শ্রেয়। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্রাগ ইন্টারঅ্যাকশনের কথা মনে করিয়ে দিই। 14 দিনের নিয়ম। কেউ যদি MAO ইনহিবিটর জাতীয় ওষুধ খেয়ে থাকেন, তবে সেই ওষুধ খাওয়া পুরোপুরি বন্ধ করার পরও এই স্প্রে ব্যবহারের আগে অন্তত টানা 14 দিন বা পাক্কা 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। এই নিয়মটা একদম কঠোরভাবে মেনে চলতে হবে। গর্ভাবস্থা বা স্তন্যদানকালের হিসাবটা একটু সূক্ষ্ম। ক্লিনিক্যালি গর্ভাবস্থায় এই নাকের স্প্রের নিরাপত্তা 100% নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। তবে হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানে এটাকে সরাসরি ক্ষতিকারকও বলা হয় না। তারপরও এ ধরনের সংবেদনশীল সময়ে যে কোনো কিছু ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে নিরাপদ এবং বুদ্ধিমানের কাজ। আমরা চলে এসেছি আমাদের শেষ ধাপে, কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া এবং পুরো আলোচনার সবচেয়ে মারাত্মক একটা সতর্কতা নিয়ে।
মাঝে মধ্যে স্প্রে করার পর নাকের ভেতর একটু অস্বস্তি লাগতে পারে, যেমন গলা বা মুখ শুকিয়ে আসা, সাময়িক একটু জ্বালা পোড়া বা হুল ফোটানোর মতো অনুভূতি। কিছু ক্ষেত্রে কয়েকটা হাঁচি চলে আসতে পারে বা নাক দিয়ে পানি পড়ার মাত্রাটাও সাময়িকভাবে বেড়ে যেতে পারে। ওভারডোজ হয়ে গেল এমনটা হয়, তবে এগুলো নিয়ে খুব বেশি ঘাবড়ানোর কিছু নেই, এগুলো সাময়িক। কিন্তু এখন যে কথাটা বলবো সেটা এই পুরো ক্লিনিক্যাল মনোগ্রাফের সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট। সংখ্যাটা হলো 7। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই এই স্প্রে একটানা 7 দিনের বেশি ব্যবহার করা যাবে না। এটা কোনো সাধারণ নিয়ম নয়, একটা অপরিবর্তনীয় সীমা। কেন জানেন? কারণ 7 দিনের এই নিয়মটা ভাঙার পরিণতি হল রিবাউন্ড কনজেশন। এটা ভীষণ অদ্ভুত একটা প্যারাডক্সিক্যাল এফেক্ট। মানে যে ওষুধটা নাকের ফোলা কমিয়ে শ্বাস নেওয়ার রাস্তা খুলে দেওয়ার জন্য তৈরি, অতিরিক্ত ব্যবহারে সেই ওষুধটাই উল্টো কাজ শুরু করবে। এটি নাকের টিস্যুগুলোকে আরও বেশি ফুলিয়ে দেবে আর নাক আগের চেয়েও ভয়ানকভাবে বন্ধ হয়ে যাবে। আলোচনার একদম শেষে এসে একটা বিষয় সত্যিই ভাবিয়ে তোলে, যে শক্তিশালী ঔষধ চোখের পলকে আরাম এনে দেয়, সেটাই আবার নিয়ম না মানলে দীর্ঘস্থায়ী ভোগান্তির কারণ হতে পারে। ফার্মাকোলজির এই ভারসাম্যটা কতটা সূক্ষ্ম, তাই না? দ্রুত উপশম পেতে গিয়ে আমরা কি ক্লিনিক্যাল সীমারেখাগুলো ঠিকমতো মেনে চলছি? এই চিন্তার খোরাকটি রেখেই আমাদের আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। সঠিক তথ্য জানুন, সচেতন থাকুন।